নমস্কার, সাগর থেকে ফিরে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সাগর মেলা শেষ হয়েছে, আর সাগর মেলাকে ঘিরে খণ্ডচিত্র সঙ্গে আপনারা কিন্তু কম বেশিভাবে সকলেই পরিচিত। সাগর মেলার সঙ্গে একটা নাম ওতপ্রোতভাবে যুক্ত থাকে, সেটা হলো হ্যাম রেডিও। হ্যাঁ, আজকে আমরা সাগর থেকে ফিরে এই অনুষ্ঠানে এই হ্যাম রেডিওর পরিষেবা, তার বিভিন্ন দিক, সেটা নিয়েই আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিন বিশেষজ্ঞ। একে একে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে বলি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অম্বরীশ নাগবিশ্বাস, সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। উপস্থিত রয়েছেন রিঙ্কু সেনগুপ্ত, সেক্রেটারি, ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। উপস্থিত রয়েছেন দেবদত্ত মুখার্জি, এক্সিকিউটিভ মেম্বার, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। সরাসরি চলে যাচ্ছি আলোচনায়, এবং বিষয় অবশ্যই সাগর থেকে ফিরে এবং হ্যাম রেডিওর পরিষেবা। আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আসছি অম্বরীশ বাবুর কাছে, সেটা হচ্ছে হ্যাম রেডিও। এই নামটার সঙ্গে কম বেশিভাবে দর্শক বন্ধুরাও পরিচিত, আমরাও পরিচিত, কিন্তু হ্যাম রেডিও আসলে কি? হ্যাম রেডিও বিষয়টা অ্যামেচার রেডিও বলেই এটা প্রচলিত। হ্যাম রেডিও বলে জনপ্রিয়। হার্জ, আর্মস্টক, মার্কনি, এই তিনজনের নিক নেমে এই হ্যামটা হয়েছে বলে পরিচিত। এটা একটা গ্লোবাল হবি। এই হবি দিয়ে বিভিন্ন রেডিও সংক্রান্ত রিসার্চ করা যায়, নতুন নতুন এক্সপেরিমেন্ট করা যায়। এই জন্য ভারত সরকার একটা পরীক্ষা নেয়। পরীক্ষাটা পাস করলে পরে যে কোনো ভারতীয় 12 বছরের ঊর্ধ্বে তারা লাইসেন্স পায়, পেয়ে একটা কল সাইন পায়। কল সাইন পেয়ে এই রেডিও জগতে আসতে পারে। কিন্তু হ্যাম রেডিওটা এই রিসার্চ ওরিয়েন্টেডের কাজের বাইরে এখন পরিষেবায় পরিণত হয়েছে। পরিষেবা পরিণত হয়েছে, এটা মানসিক ইচ্ছার উপর নির্ভর করে। অ্যামেচার বা হ্যাম রেডিও করা মানেই যে এই পরিষেবা দিতে হবে এমন বিষয় নয়। দেশের সরকার লাইসেন্সটা দেয় এটা নিয়ে রিসার্চ করার জন্য। কিন্তু আমরা যারা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের মেম্বার বা অন্যান্য অনেক সংগঠন আছে যারা এই সামাজিক কাজ করেন, তারা এই রেডিও কমিউনিকেশনটা নিয়ে বিপর্যয় বা গঙ্গাসাগর মেলায় যে সমস্ত বিপন্ন মানুষ সারা ভারতবর্ষ থেকে এসে এখানে বিপন্নতার মধ্যে পড়ে, হারিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের মেলা মানে মিলন, এই মিলন থেকে তারা ওইখানে সাগরে এসে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এই রেডিও হবিটার মাধ্যমে তাদেরকে প্রশাসনের সাথে সমন্বয় রক্ষা করে তাদেরকে মিলিয়ে দিই এই হ্যাম রেডিওর মাধ্যমে। বিভিন্ন জায়গাতে আমরা এই রেডিও স্টেশনগুলি তৈরি করে নিজেদের হ্যাম রেডিও অপারেটরদেরকে সেখানে রেখে দেশের সরকারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে আমরা ওইখানে রেডিও স্টেশনগুলি এস্টাবলিশ করি। করে যে সমস্ত মেলায় আগত পুণ্যার্থীরা হারিয়ে যান, বিপদে পড়েন, অসুস্থ হন, তাদেরকে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এবং সেই পরিষেবাটা বিগত বেশ কিছু বছর ধরে সফলতা পেয়েছে। এবং একটা রেকর্ডও আমরা এবছর গঙ্গাসাগর মেলায় করতে পেরেছি। যে মাননীয় জেলাশাসক মহাশয় আমাদেরকে জানিয়েছিলেন যে মেলা শেষ আমি আপনি যখন বাড়ি ফিরব, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে যেন হসপিটালে কোনো আননোন পেশেন্ট, আনকনসাস পেশেন্ট যেন পড়ে না থাকে, সবাইকে বাড়ি ফেরাতে হবে, এই শপথ আমরা নিয়েছিলাম। এবং ওই গঙ্গাসাগর মাটিতে দাঁড়িয়ে, কপিলমুনির গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা এবছর একটা ইতিহাস রচনা করেছি। মেলা শেষ হওয়ার সাথে সাথে কোনো আননোন আনকনসাস পেশেন্ট সাগরের টেম্পোরারি হসপিটাল থেকে পার্মানেন্ট হসপিটালগুলিতে শিফট করতে হয়নি। আমি শ্রীমতী রিঙ্কু সেনগুপ্তর কাছে আমার পরের প্রশ্নটা থাকবে যে দুর্যোগ মোকাবেলা এবং হ্যাম রেডিও এইটা ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত রয়েছে, দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা এক্স্যাক্টলি কোথায়? অ্যাকচুয়ালি দুর্যোগ বা ডিজাস্টার
এটা হলে যেটা হয় প্রথমেই হচ্ছে ইলেকট্রিসিটি এবং কমিউনিকেশন দুটোই বিপন্ন হয়ে পড়ে। তো সেই সময় কি হয় যে আপনার মোবাইলটা হাতে যে মোবাইলটা থাকলে সেটা আপনার খেলনা হয়ে যায়। তো এবার আপনি যোগাযোগ কি করে করবেন? যেখানে ধরুন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তারা চাইছেন যে কোথায় আমরা রিলিফ পৌঁছাবো, বা সেই জায়গাগুলো এক্স্যাক্টলি লোকেট করা সম্ভব হয় না ডিউ টু কমিউনিকেশন ডিস্টারবেন্স। তো সেইখানে আমরা হ্যাম রেডিও পৌঁছে যেতে যাই, এবং যেখান থেকে আপনার রিলিফটা পাঠানো হবে সেখানে যদি আমরা রেডিও স্টেশন করি, এবং যেখানে লাগবে আমরা যদি সেখানে পৌঁছে গিয়ে দুটো রেডিও স্টেশন যদি তৈরি করতে পারি, তাহলে অনায়াসে সেই দুটোর মধ্যে কমিউনিকেশন হয়ে যেতে পারে। তো এইভাবেই আমরা কমিউনিকেশন করে থাকি। তো ডিজাস্টার ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কমিউনিকেশনের কাজ, অতি দ্রুত। এবং আমাদের এই রেডিও স্টেশনটা মানে এস্টাবলিশ করতে খুব বেশি হলে যদি আমরা মানে এমন কিছুই দরকার নয়, একটা টেবিলও যদি না পাই আমরা কিন্তু ধরুন যেখানে ডিজাস্টারটা হয়েছে সেখানে যদি আমরা মিনিমাম আমার সাপোর্ট পেলেই হবে। তো আমার 5 মিনিটস মতো লাগে। যদি একটা গাছ থাকে সেই গাছটাকে আমি সেখানে আমি একটা অ্যান্টেনা তারটা আমি ছুঁড়ে করে ফেলতে পারি। তো এখান থেকে আমি ভিএইচএফ বা এইচএফ কমিউনিকেশন আমি কিন্তু ওখান থেকে করতে পারবো। এটাই হচ্ছে তাহলে সুস্থভাবে কমিউনিকেট করা, এইটা কিন্তু যখন দুর্যোগ এর সময় বা বিপর্যয়ের সময় একমাত্র হ্যাম রেডিওর পক্ষে সম্ভব হচ্ছে। দেবদত্ত মুখার্জির কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটা রেডিও। আজকে আমরা হ্যাম রেডিও নিয়ে আলোচনা করছি। আমরা যখন রেডিও বলি তখনই কিন্তু একটা এন্টারটেনমেন্টের জগৎ সেটা কিন্তু আমাদের মাথায় বা চোখের সামনে ভেসে ওঠে, তাই তো? আমরা জানি সেখানে গান শোনা, কিছু কথাবার্তার আদান প্রদান, এইটা। কিন্তু এক্ষেত্রে হ্যাম রেডিওর ভূমিকাটা একদমই আলাদা। সেটা কিছু বার্তা দিচ্ছে, এবং বিশেষ বার্তা দিচ্ছে কমিউনিটিতে, জনগোষ্ঠীর কাছে। ঠিক সেইখানে আমি বলতে চাই যে আজকে হ্যাম রেডিও অন্যান্য রেডিওর থেকে একদম আলাদা তার পরিষেবা। কি বলবেন? দেখুন, শুধু যে রেডিও আছে আমাদের কাছে এন্টারটেনমেন্ট পারপাস, ওটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনি হয়তো কোনো ডিজাস্টারে শুনতে পাচ্ছেন যে এই জায়গায় ত্রাণ পৌঁছানো হবে, কিন্তু আমি কিন্তু বলতে পারছি না তাকে যে আমার কি দরকার, এখানে কি বিভৎস পরিস্থিতি হয়েছে বা কি লাগবে কি না লাগবে। যেহেতু এটা টু ওয়ে কমিউনিকেশন, সেখানে যদি একটা হ্যাম রেডিও স্টেশন থাকে তাহলে সেখান থেকে আপনি বার্তাটা পৌঁছে দিতে পারবেন গভর্নমেন্টের কাছে বা যেখানে পৌঁছানোর দরকার। এটা খুব সুন্দরভাবে বলেছেন যে এটা টু ওয়ে ট্রাফিক। একজন কথা বলছে আর একজন উত্তর দিচ্ছে, যে টু ওয়ে ট্রাফিক। আর অন্যান্য ক্ষেত্রে কি হয়, এন্টারটেনমেন্ট তো থাকে অন্যান্য রেডিওর ক্ষেত্রে, এবং সেখানে কি হয় এটা ওয়ান ওয়ে ট্রাফিক। কথা বলছে, কিন্তু যদি তারা ফোন নাম্বার খুলে দেন তখনই সেখানে কথা বলা যায়। ইম্পর্টেন্ট রোল প্লে করে বিভিন্ন ডিজাস্টারের সময়। আর নেপাল ডিজাস্টারের সময় আমরা গিয়ে দেখেছিলাম যে রেডিওতে যে বার্তা পৌঁছচ্ছে কোথায় কি রিলিফ যাবে না যাবে, বিভিন্ন ডিজাস্টারের সময়। এই উড়িষ্যার যে ফনি হলো সেই সময় আমরা ওখানে রেডিও স্টেশন করেছিলাম। রেডিও আনপ্যারাল সমস্ত বিপর্যয় যখন, কিন্তু যে রেডিওটা খবর নিউজটা হচ্ছে সেখানে স্পেসিফিক কখন রিলিফ যাবে বা কী যাবে, কিভাবে মানুষকে থাকতে হবে ইত্যাদি বার্তাগুলি রেডিওতে নিয়মিত চলছে। কিন্তু যেটা দেবদত্ত বললো, এটা ভেরি ইম্পর্টেন্ট যে ওই জায়গাকার পরিস্থিতি প্রশাসনের কাছে পৌঁছবে কী করে, সেটার জন্যই হ্যাম রেডিও, টু ওয়ে রেডিও কমিউনিকেশন নিড। এই যে কমিউনিকেশন নিডটা আপনি বললেন, আপনাদের কমিউনিকেশনের কিন্তু একটা ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে, যদি সেই বিষয়টায় যাই। কমিউনিকেশন একটা ভাষা আছে, মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে বিভিন্ন রকম ভাষা, সারা পৃথিবী ওয়াইজ আমরা যোগাযোগ করি, তার কমিউনিকেশনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে। কিন্তু হ্যাম রেডিও অপারেটররা একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেটা ইন্টারন্যাশনাল কিউ কোড বলা হয়। যেমন যারা দর্শকরা এই প্রোগ্রাম শুনছেন, কারোর ঠিকানা জিজ্ঞেস করলে তার অ্যাড্রেস কি, ঠিকানা কি, পাতা কি ইত্যাদি 3টে ল্যাঙ্গুয়েজ হলো। কিন্তু যারা বিদেশে আছেন, স্প্যানিশে তো তারা বুঝবে না কি বলছি, তখন আমরা কিউ কোড, ইন্টারন্যাশনাল কিউ কোড আছে, QTH বলি। যে QTH, হোয়াট ইজ QTH? QTH কথাটা মানে তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি, তারা বুঝে যাবে। এটা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ইভেন নাসার স্পেস স্টেশনেও ওই একই ল্যাঙ্গুয়েজ আমাদের চলে। তারপরে ল্যাঙ্গুয়েজটা আমরা এই জন্যই বলি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ অ্যামেচার রেডিও আর হ্যাম রেডিও। এটা আমরা কথাবার্তা বলি। এই প্লাস আমাদের ফনেটিক্সেও কিছু, যেমন A ফর অ্যাপেল, সাধারণত শিক্ষায় আমিও শিখেছি, আমরা ইন্টারন্যাশনালি ফোনের এইটা অ্যাব্রিভিয়েশনটা ইউজ করি, যেমন A স্ট্যান্ড ফর আলফা, ব্র্যাভো। যেমন আমার কল সাইন ভিউ টু JFA,
যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন আমাদেরকে একটা কল সাইন দেয়, সেই কল সাইনে আমরা একজনের সাথে কথা বলি। সেই কল সাইনগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন VU2, যেমন আমরা বলি যখন রেডিওতে বলি ভিক্টর ইউনিফর্ম নাম্বার 2 জুলিয়েট ফক্সট্রট আলফা, এই ফোনেটিক্স এইভাবে আমরা কথা বলি। এটা সারা পৃথিবীতেই শুনে যায়। কিন্তু সাধারণত আমরা যদি পি বলি, কেউ বলি পাটনা, তাহলে ক্যালিফোর্নিয়ার একটা লোকের পক্ষে পাটনা জায়গাটা জানা সম্ভব না। তার জন্য এই ইন্টারন্যাশনাল এই ফোনেটিক্সটা ব্যবহার করা হয়। পি স্ট্যান্ড ফর পাপা, সারা পৃথিবীতেই আমরা বলি। আর একটা কথা আছে AS153, এটা বললে কি বোঝায়? আজ খুব দারুণ প্রশ্ন করেছেন। পৃথিবীতে প্রচুর আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডগুলিতে মানুষ যেতে পারছে কিনা, অ্যাক্সেস করতে পারছে কিনা, ওখানে বাঘ সিংহ থাকে কিনা, পৃথিবীর অন্য প্রান্তের মানুষের পক্ষে তো বোঝা সম্ভব নয়। রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন বলে একটা সংস্থা আছে, তারা একটা কোড দেয় আইল্যান্ড অন দ্য এয়ার। গঙ্গাসাগর মেলার ওই ল্যান্ডটাকে যারা অনুষ্ঠান শুনছেন তারা গুগলে মারলেই দেখতে পাবেন, AS153 ওই আইল্যান্ডটার নাম দিয়েছে। এটা কি হলো, গঙ্গাসাগর মেলা তো সারা পৃথিবীতে পরিচিত হচ্ছে, সারা পৃথিবীর লোক যাতে সারা বছর গঙ্গাসাগর মেলার ওই আইল্যান্ডটা সম্পর্কে জানতে পারে, সেক্ষেত্রে গঙ্গাসাগর আইল্যান্ডের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে খুব ভালো কাজ হবে, আমাদের দেশের অর্থনীতিতেও ভালো হবে, বিদেশিরা ওই আইল্যান্ডে আসতে পারবে। এর জন্য এই গঙ্গাসাগর সময় আমরা একটা রেডিও এক্সপিডিশন করি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামেচার রেডিও এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যাম, এই দুটো অর্গানাইজেশন আমাদেরকে সাপোর্ট দেয়। এইখান থেকে আমরা ওই আয়োটা করি। এখানে আমাদের কিছু রেডিও এক্সপার্ট আছেন, জয়ন্ত বৈদ্য, আমাদের অভ্রজিৎ দাস, সুমন সৌরভ, এরা ওইখান থেকে ডিএক্সিংটা করে। এবার ঈশ্বর থেকে হায়দ্রাবাদ থেকে এসেছিলেন মঞ্জুনাথ, ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন, বিভিন্ন হ্যামরা এখানে এসেছিলেন, শ্রীনিবাসজি, এরা এসেছিলেন ওখান থেকে রেডিও এক্সপিরিয়েন্স করে। সারা পৃথিবীব্যাপী ওই আইল্যান্ড থেকে রেডিও যোগাযোগ হয়। এক্ষেত্রে কি হয়, যদি আইল্যান্ডের মধ্যে গঙ্গাসাগর মেলা চলাকালীন কোনো বড় ধরনের বিপর্যয় হয়, যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে যাবে, তবে ওই সময় সারা পৃথিবীতে একটা সেকেন্ড লাইন অফ কমিউনিকেশন এস্টাবলিশ থাকবে। ইজ এ ভেরি ভাইটাল। যদি কখন সুনামি হবে বা কখন ভূমিকম্প হবে কেউ তো বলতে পারে না, মেলা চলাকালীন যদি এমন বিপর্যয় হয়, তবে এই জিনিসটা তখন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। খুব সুন্দরভাবে আপনি বিষয়টা কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমাদের দর্শক বন্ধুর কাছে। কিন্তু হ্যাঁ, অনেক প্রশ্ন আমাদের মনে কিন্তু উকি দিচ্ছে, যেমন কেউ অসুস্থ হয়ে পড়ল, তারপরে কেউ নিখোঁজ হয়ে গেল, কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হলো, সেইটা যদি একটি বিষয় যদি তুলে ধরেন। পরিষেবা তো আমরা রিসেন্ট দিয়ে এলাম, যেটা গঙ্গাসাগর 2020-তে। তো ওইখানে আমরা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছি। ওখানে আমরা কি করি, অ্যাকচুয়ালি আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডের কাজ করি। হারিয়ে যাওয়া মানুষ, প্রচুর মানুষ ওখানে যান। আর গঙ্গাসাগর আইল্যান্ডটা এমন একটা জায়গা, মানে যেটাতে আপনি এই জার্নিটা, মানে কাকদ্বীপ বা নামখানা থেকে যখন আপনি ওই আইল্যান্ডে পৌঁছাবেন, তার মাঝে একটা নদী ক্রস করতে হয়। তো সেই এবং এত লোক যখন, মানে এদেরকে অপারেট করার জন্য বিভিন্ন ড্রপ গেট থাকে, সেই ড্রপ গেটে যখন আটকে দেওয়া হয়, ধরুন একটা মানে ফ্যামিলি থেকে হয়তো 5 জন এসছেন, 3 জন বেরিয়ে গেলেন, সেই ড্রপ গেটে 2 জন আটকে গেলেন। তো এখান থেকে কি হয়, ওনারা হারিয়ে যান, নিখোঁজ হয়ে যান। এবারে নদী পার হয়ে যান, সেখান থেকে বাস। তো এই যে জার্নিটা একদম আইল্যান্ডে পৌঁছাতে গিয়ে তখন দেখা যায় যে অনেক মানুষ তাদের নিকটাত্মীয়কে হারিয়ে আসেন, মানে নদীর ওপারে কেউ এপারে। তো এবার আমরা যে গঙ্গাসাগর, যেখানে ইনফরমেশন টাওয়ারগুলো থাকে, মেইনলি 3টে ইনফরমেশন টাওয়ার আছে, K1, K2 আর বিচ ইনফরমেশন টাওয়ার। তো এই ইনফরমেশন টাওয়ারগুলোতে আমাদের পরিষেবা থাকে, আমরা থাকি। তো এখানে আমরা 24 আওয়ার্স কিন্তু এখানে আমরা থাকি, কারণ ওখানে সারা রাত, দিন থেকে শুরু সারা রাত ধরেই, কেন ওখানে জোয়ার ভাটার উপরে আমাদের যাতায়াতটা নির্ভর করে। ভাটার সময় বন্ধ থাকে নদীতে মুভমেন্টটা। তো এই যে হারিয়ে যান তারা, সারা দিনে 24 ঘন্টার মধ্যে তারা যখন অ্যানাউন্সমেন্ট হয়, সেখানে আমরা অতি দ্রুত, মানে যদি ধরুন নদীর ওপারে হারিয়ে গেছেন তারা, তো সেখান থেকে ধরুন কোনো ফোন, আপনি মোবাইল যখন অনেক লোক ঢুকে যাবে, আপনি মোবাইলেও সেরকম টাওয়ার পাবেন না বা ডিস্টার্ব হবে। তো আমাদের রেডিওটা একমাত্র মাধ্যম থেকে অতি দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দেওয়া। এটা একটা গেল, মানে বলতে মানে ইম্প্যাক্ট, মানে আমাদের পরিষেবা যে দিয়ে থাকে। এছাড়া থাকে হচ্ছে সারা বছর ধরে যে থাকে পেশেন্ট নিয়ে। তো পেশেন্ট নিয়ে মনে হয় দেবদত্ত কাজ করে, বলতে পারবে। অ্যাকচুয়ালি গঙ্গাসাগর মেলা যখন শেষ হয়ে যায়, তখন অনেকে আছেন, বয়স্ক লোক আছেন, যিনি হয়তো
স্মৃতি অর্ধেক হারিয়ে গেছেন, হ্যাঁ। এখানে তীর্থ করতে এসেছেন, এবার তীর্থ করতে এসে ওনার যে পরিবারের সাথে উনি হারিয়ে গেছেন। তো ওনারা কি হয়, অসুস্থ অবস্থায় সাগরের হসপিটালে ভর্তি করা হয়। তো অনেকে আছেন সাগর শেষ হয়ে যাওয়ার পরেও উনি সুস্থ হয়ে যান, কিন্তু উনি বলতে পারেন না যে উনি কোথায় ওনার বাড়ি আছে। তো ওনাদেরকে আমরা বাড়ি ফেরানোর কাজটা জেনারেলি করি। আমাদের সারা ভারতে অনেক হ্যাম রয়েছেন, তাদের সাহায্য নিয়ে তো বিভিন্ন রকমভাবে কথাবার্তা চালিয়ে তাদের থেকে ইনফরমেশন নিয়ে তো আমরা তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থাটা করি। অম্বরীশ বাবু, যেমন একটা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন কিছুদিন আগে আমরা একটা একজন ভদ্রমহিলাকে পেয়েছিলাম। মেলা ছাড়া সারা বছরই আমরা নিখোঁজ পরিবারদের হসপিটাল থেকে রিউনাইটেড করি। এমন পেয়েছিলাম, তিনি এমন একটা ভাষায় কথা বলছে, অনেকটা হিন্দির মতন লাগলেও হিন্দি ঠিক নয়, ভাষাটাকে আমরা বুঝতে পারছিলাম না। আমরা সেক্ষেত্রে কি করি, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হ্যাম রেডিও অপারেটররা আছেন, ওই ল্যাঙ্গুয়েজটা আমরা রেকর্ড করে নিই। রেকর্ড করে নিয়ে প্রতিদিন আমরা একটা রাত্রিবেলায় একটা নেট চালাই, সার্ক কমিউনিটি কান্ট্রিগুলির মধ্যে আমরা এই নেটটা চলে, সৌরভ গোস্বামী এই নেটটা চালায়। সেই সময় আমরা কোনো মেডিকেল আর ইমার্জেন্সি ট্রাফিক থাকলে 9টার সময় আমরা বলে দিই যে একটা মেডিকেল ইমার্জেন্সি ট্রাফিক আছে। যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, সারা ভারতবর্ষের হ্যামদের সাথে ওটা শেয়ার করে দিই। তখন এই ল্যাঙ্গুয়েজটা অদ্ভুত কাণ্ড, বিহারের একটা পাহাড়ের নিচে সেই ল্যাঙ্গুয়েজটা একটা জনজাতি ব্যবহার করে। সেই জনজাতির মোট সংখ্যা ওখানে 200 to 300 মতন হবে, তারাই কেবলমাত্র ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। এটা সারা ভারতবর্ষের মানুষের পক্ষে জানা সম্ভব না, আমরাও জানতাম না। বাট উই আর গ্রেটফুল টু দ্যাট হ্যাম রেডিও কমিউনিটি অফ বিহার, তারা আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটা উদ্ধার করে তার সাথে যোগাযোগ রক্ষা করে তাকে সফলভাবে তার পরিবারের সাথে মিলিয়ে দিতে পেরেছি। শুধু তাই নয়, কোনো ওষুধের দরকার, কোনো ব্লাড দরকার, সেই সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে পড়ছি। হ্যাম রেডিওর উপকারিতা আমাদের সমাজে এটাই। এরপরে কিন্তু যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং আমরা জানি টিভির সামনে যেরকম প্রবীণরা থাকেন তেমনি কিন্তু যুব সমাজও থাকেন, তারা হয়তো এই মুহূর্তে ভাবছেন কি এনারা হ্যাম রেডিও নিয়ে আলোচনা করছেন। আমরা তো এখন বাস করি এই মোবাইলটার যুগে। এই মোবাইলটা হাতে থাকলে অনেক কিছুই হাতের একদম নাগালের মধ্যে, কারণ সেখানে গুগল থেকে শুরু করে কি নেই সব কিছুই রয়েছে। কিন্তু তার পাশেও আজকের দিনে আমরা দাঁড়িয়ে আজকে দূরদর্শনের এই স্টুডিওতে বসে কথা বলছি হ্যাম রেডিও নিয়ে। আমি পরের প্রশ্নটা রাখছি রিঙ্কু সেনগুপ্তর কাছে, যে বর্তমানে যুব সমাজ যেখানে তারা ভাবছে যে মোবাইলটাই জীবন, মোবাইলটাই সব, সেখানে ইন্টারনেট থাকলে সব কিছু হয়ে গেল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাম রেডিওর ভূমিকা। যারা আমাদের সঙ্গে কাজ করছেন, মানে আমাদের একটা যে একাডেমি আছে, আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে আমরা কি করছি, এখন হ্যাম রেডিওর ট্রেনিং করাচ্ছি। কারণ হচ্ছে এই যে বললেন যে একটা এক্সাম দিতে হয়, তো সেই এক্সামের একটা সিলেবাস আছে, সেটা আমরা একটা ট্রেনিং করাই, একটা মিনিমাম 3 months কোর্স আছে আমাদের। তো সেটা করে যখন আমরা এক্সামটায় বসছে, এরপরে তারা ভারত সরকার একটা এক্সামে দিতে হয়। তো এরা এখানে কি হয়, আমরা যে তারা যেদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, আমরা মনে করি আজকে বাবা মারা সব থেকে আমি তাদের উদ্দেশ্যেই বার্তা দিতে চাইবো যে আপনারা যদি এই যে আমরা ইঁদুর দৌড়, মানে সবাইকেই ভালো রেজাল্ট করতে হবে, আমাদের ইঁদুর দৌড়ে সবাই দৌড়াচ্ছি, আর এছাড়া আমাদের হ্যাম রেডিও যেই বলি না হ্যাম রেডিও করবে না, মানে এটা দিয়ে কী হবে, অ্যাকচুয়ালি আমরা লাভ খুঁজে বেড়াই, তো আমরা এটা করে অ্যাকচুয়ালি কী করব, বেনিফিট কী। তো আমি বলতে পারি এটা দিয়ে কোনো চাকরি এক্স্যাক্টলি, মানে হ্যাম রেডিওর লাইসেন্স নিয়ে কিন্তু চাকরি পাওয়া যাবে না, কিন্তু যেটা পাওয়া যাবে সেটা একটা ভালো মানুষ, একটা তার কমিউনিটি খুঁজে পাবে, যেই কমিউনিটিটা কিন্তু অনেকগুলো ভালো মানুষকে খুঁজে পাবে, একটা ভালো দিক পাবে। এছাড়া রেডিও নিয়ে যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে রেডিও সংক্রান্ত যারা কমিউনিকেশন নিয়ে পড়ছে বা রেডিও রিলেটেড পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এটা সব থেকে ভালো হবে, কারণ তারা কিন্তু একটা রিসার্চের জায়গা, ওপেন একটা জায়গা পাবে, মানে আফটার গেটিং লাইসেন্স। আর আরেকটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে রিসার্চ করতে পারবে, বিভিন্ন অ্যান্টেনা নিয়ে আমরা সারা বছর কাজ করি, মানে কিভাবে তৈরি করা হয় এবং কমিউনিকেশন কিভাবে আরও ডেভেলপ করা হয়, এইগুলো করতে পারবে। অ্যাকচুয়ালি আমি বলবো আমরা গঙ্গাসাগরে যে কাজ করে এলাম, আমাদের মনে হয় যারা টোটাল আমাদের মেম্বার ছিল তার মধ্যে 60% হচ্ছে আমরা শুধুমাত্র ছোট, মানে যারা কলেজ স্টুডেন্ট, 60 to 70%, মানে এতজন কিন্তু আমাদের সব ছোটরা। খুব ভালো, খুব ভালো খবর এটা, যে যুব সমাজের মধ্যেও এবং উন্নত প্রযুক্তির যুগে যখন আমরা বাস করছি, সেখানে কিন্তু হ্যাম রেডিও তার সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে। ধরুন আপনি এক জায়গায়
রেডিও কমিউনিকেশন করছেন, করে এটাকে বার্তাটা আপনি পাঠাতে পারবেন কত ম্যাক্সিমাম 70 কিলোমিটার 100 কিলোমিটার পাঠাতে পারবেন, কিন্তু তারপরে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের ইকোলিঙ্ক বলে একটা সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েডে, সেই সেটটা নিয়ে বসে থাকে, যেখানে নেটওয়ার্ক থাকে, ভালো ওয়েল কানেক্টেড নেটওয়ার্ক সেখানে থাকেন, সেখানে আমরা রেডিও মারফত আমাদের বার্তাটা পৌঁছে দিই। এবার সেখান থেকে সেই ইকোলিঙ্ক সফটওয়্যার মারফত সেটা রিলে হয়ে যায় অন্য বাকি জায়গাতে, যাতে আমরা আরো ডিজাস্টারের সময়, যেমন সাপোজ ধরুন গঙ্গাসাগর মেলার সময় আমরা যখন কাজ করছি, আমরা ডেডিকেটেডলি গঙ্গাসাগর মেলায় বসে রেডিও নিয়ে বসে আছি, এর মানে সারা বিশ্ব রেডিওর সামনে বসে থাকবে এমন তো ব্যাপার নয়। কেউ অফিসে যাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, তার কাছে অ্যান্ড্রয়েড ফোনটা আছে। কেউ অফিসে চাকরি করছে, তাকে তো অফিস এই ওয়্যারলেসটা ব্যবহার অফিসে নিয়ে ঢুকতে দেবে না। তখন সে বিপর্যস্ত স্থানের সময় হবে কি, যেমন নেপাল এই চেন্নাই ফ্লাডের সময় আমার কাছে প্রচুর কল এসছে। চেন্নাই যে সমস্ত বন্ধুরা হ্যাম রেডিও বন্ধুরা ওখানে কাজ করছে, তারা এমন একটা রেডিও নিয়ে ওখানে বোটের মধ্যে কাজ করছে, তার সাথে তো আমি যোগাযোগ করতে পারছি না। আর তার এইটার ডিস্টেন্স হচ্ছে ধরুন 10-15 কিলোমিটার, সে এটা দিয়ে কথা বলতে পারবে। চেন্নাই কোথায়, কলকাতা কোথায়, তাহলে আমি তার সাথে কি করে কথা বলবো? একটা বিপর্যস্ত মানুষের খবর আমার কাছে আসলো, আমি অ্যান্ড্রয়েড ফোনে তার সাথে লিঙ্ক করলাম, যেখানে তো তার কাছে ফোন নেই, তার কাছে ওয়্যারলেস আছে। এই অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট দিয়ে এই ওয়্যারলেসটা একটা ওইখানে চেন্নাইয়ের এই বন্ধু একটা রিপিটারের সাথে কানেক্ট করে ফেলেছে। সেটা রিপিটারে কানেক্ট করার পরে ওই রিপিটারটা যেখানে বসানো আছে সেখানে ইন্টারনেট ব্যবস্থা আছে। তার ফলে আমি ওই ইন্টারনেটের মাধ্যমে ওই রিপিটার থেকেই বন্ধুটাকে পেয়ে যাচ্ছি। আমি অফিসে বসে বা ট্রেনের মধ্যে যেতে যেতে ওই ইকোলিঙ্ক অ্যাপ দিয়ে আমি ওই বন্ধুর সাথে কথা বলে কলকাতার যে মানুষটা ওইখানে চিকিৎসা করতে গিয়ে আটকে গেছে তার বার্তাটা দিতে পারছি। এইটা হচ্ছে নতুন প্রযুক্তিতে ইন্টারনেটের সাথে রেডিওর একটা মেলবন্ধন। এটা আমরা স্টুডেন্ট, কলেজ ইত্যাদি বিভিন্ন জায়গায় তুলে ধরছি, এবং গঙ্গাসাগর মেলাতেও সারা বিশ্বের সাথে ওই মেগা কন্ট্রোল রুম থেকে এই বছর আমরা প্রথম এটা এস্টাবলিশ করেছিলাম। এখানে পাশাপাশি চলে যাচ্ছি যে ইলেকশন কমিশনের পরিষেবা থেকে শুরু করে মৎস্যজীবীদের পরিষেবা, সেখানে রয়েছে হ্যাম রেডিওর ভূমিকা, কি বলবেন? মৎস্যজীবীরা রেডিও কমিউনিকেশন ছাড়া আর কোনো দ্বিতীয় যোগাযোগের মাধ্যম নেই। বেশ কিছুদিন আগে আমরা মৎস্যজীবীদের সাথে কথা বলেছিলাম যে তারা গভীর সমুদ্রে যায়, তারা প্রায় নিখোঁজ হয়ে যায়, তারা বিপর্যয়ের মধ্যে পড়ে। আমার স্বভাবত একটা কোশ্চেন ছিল যে তারা কি রেডিওর বার্তা শোনে না, তবে তারা কেন পাড়ে ফিরে আসে না? কোনো কি বাধ্যবাধকতা আছে? এত মাছ না হলে পরে তাকে পরের ট্রিপে মালিক তুলবে না? কিন্তু অদ্ভুতভাবে শুনতে পারলাম তারা রেডিওর বার্তা পাচ্ছে না, কিছুভাবে একটা ফাউল হয়ে যাচ্ছে রেডিওর এই যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থাটা কেন অন্তরায় হচ্ছে সে বিষয়টা আমরা ধরতে পারি। প্রশাসনের দ্বারস্থ হয়ে যে সমস্ত দুষ্ট চক্র এই অন্তরায় করছিল, সে তাদেরকে প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখনও সম্প্রতি ভারত সরকার মৎস্যজীবীদের অনেক গভীর সমুদ্রে যাওয়ার অনুমতি দিয়েছে। এটা যেমন একদিকে মৎস্যজীবীদের আর্থিকভাবে উপকার, তেমনি দেশের নিরাপত্তার পক্ষে জলসীমার একটা ভালো দিক। কারণ দেশের নিরাপত্তার চোখ হচ্ছে মৎস্যজীবীরা। সেই ক্ষেত্রে তারা বিপন্ন হয়ে যাচ্ছে, অত দূর থেকে তারা যোগাযোগ করতে পারছে না। আমরা সম্প্রতি কোস্টগার্ডের শিপে করে গেছিলাম গভীর সমুদ্রে এটা করার জন্য, আমরা দেখে এসেছি তাদেরকে, মৎস্যজীবীদেরকে আমরা নতুন নতুন টাইপের অ্যান্টেনা প্রশিক্ষণ দিচ্ছি, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যজীবীদের কাছে বলছি যে দেশের প্রকৃত আইন মেনে লাইসেন্সটা নিয়ে তারা যেন রেডিওটা ব্যবহার করে। সকল মৎস্যজীবীরা লাইসেন্স নিচ্ছে না, এটা ঠিক নয়, এবং তাদের কাছ থেকে যে সমস্ত রেডিওগুলি জলদস্যুরা ছিনতাই করে নিচ্ছে সেটা দেশের নিরাপত্তার পক্ষে থ্রেট হয়ে যাচ্ছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত জানান যদি আপনাদের বোর্ড থেকে রেডিও চলে যায়, এই একটা। আর ইলেকশনের সময় ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে একটা এসেছিলেন মাননীয় জেলা শাসক মহাশয়ের থ্রুতে, যে মোবাইল শ্যাডো জোন যেখানে বুথগুলি আছে সেই বুথগুলি থেকে জেলার সদরে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা যাচ্ছে না, কারণ প্রতি আধ ঘন্টা অন্তর ওইখানে ভোটে রিপোর্ট দিতে হবে। কোনো পলিটিক্যাল মেসেজ কিন্তু হ্যাম রেডিও অপারেটররা ক্যারি করতে পারে না। কত ভোট পড়লো বা ইভিএমটা ঠিক আছে কিনা, ভোট কর্মীরা ঠিকঠাক পৌঁছলো কিনা, কারোর শরীর খারাপ কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা, জরুরি খবর সেইগুলি আমরা জেলা শাসকের দপ্তরে একটা হ্যাম রেডিও স্টেশন করেছিলাম। এবং যে সমস্ত মোবাইল শ্যাডো জোন যেখানে দেশের নিরাপত্তার কারণে, যেমন বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলিতে মোবাইল যায় না দেশের নিরাপত্তাজনিত কারণে, কিন্তু সেখানে ভোটের বুথ আছে, তা সেখান থেকে বুথের যারা প্রিসাইডিং অফিসার কি করে বার্তা পাঠাবেন? সেই জন্য আমরা দেশের নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছিলাম গর্বিত ভারতীয় হিসাবে। এবং সেক্ষেত্রে আমরা একটা খুব ভালো পদক্ষেপ হয়েছে, আমরা মাননীয় দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা বার্তা পাঠিয়েছিলাম যে আমরা এই ধরনের পরিষেবা বিনামূল্যে করে থাকি, তার জন্য দেশের সরকারকে আবার কেন লাইসেন্স ফি দেব। তো মাননীয়
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই হ্যাম রেডিও অপারেটররা আর কোনো দিন তাদের চেঞ্জ অফ লোকেশানে কাজ করার জন্য কোনো লাইসেন্স ফি দিতে হবে না। আমরা প্রাউড কি আমরা এরকম একটা সাপোর্ট পেয়েছি। কিন্তু চেঞ্জ অফ লোকেশনের পাশাপাশি একটা স্পেশাল কল সাইন আছে, যেমন গঙ্গাসাগর মেলার সময় আমরা একটা স্পেশাল কল সাইন নিই আয়োটা করার জন্য, সারা বিশ্বের সাথে যোগাযোগ করানো, সেই ক্ষেত্রে একটা চার্জেবল হয়, দিতে হয়। তা এই কল সাইনগুলি হচ্ছে প্রতি কটা দেশের মানুষের এক একটা করে ইউনিক। যেমন ভারতবর্ষের হ্যামেদের ক্ষেত্রে VU হচ্ছে ভারতবর্ষের মাটি। আমি পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে যখন কথা বলছি তাকে তো দেখতে পাচ্ছি না, ওই কল সাইনটা ধরে বুঝতে পারি যে সে কোন দেশ থেকে কথাটা বলছে। যেমন S21 হচ্ছে বাংলাদেশ, পার্শ্ববর্তী বাংলাদেশের কোড। এই কোডগুলি হচ্ছে সব দেশ ওয়াইজ ভাগ। কমিউনিকেশনের একটি ভাষা আসলে মাধ্যম হচ্ছে হ্যাম রেডিও। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে এবং আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম, নতুন কিছু জানতে পারলাম। আমাদের বিশেষজ্ঞদের অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা আশা করব আমরা খুব একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো সবাই একসঙ্গে থেকে। নমস্কার।